আমরা হয়তো অনেকেই মনে মনে ভাবি আসলে রেমিটেন্সটা কি। তো অনেকেই আমরা খুব ভালোভাবে জানি, আবার কেউ জানিও না। যেমন আমি অনেকটা আসলে জানি না, তারপরও যা জানি সেটা আপনাদের কাছে মূলত শেয়ার করতেছি। ধরুন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্টে আপনার একটা ভাই বিদেশ আছে। তো প্রতি মাসের 20 তারিখ করে আপনাকে টাকা পাঠায়, এবং ওই 20 তারিখের পরপরই দেখা গেছে আপনাদের পারিবারিক একটা খরচ, যেটা ওইটা আপনারা ওই টাকা থেকে দেন। এখন কোনো ক্রমে আপনার ভাই ওই 20 তারিখের টাকাটা 1 তারিখ পাঠালো, ওই টাকাটা কিন্তু আপনার বিকাশ অ্যাপে আছে, অথবা বিকাশ অ্যাকাউন্ট আমরা যাই বলি। এখন আপনার ভাই বাসায় বললো না, জাস্ট আপনি জানেন যে আপনার বিকাশ আপনার ভাই 20 তারিখে যে টাকাটা প্রতি মাসে পাঠাতো সেটা 1 তারিখ পাঠাইছে। এখন আপনি মনে করেন ওই টাকাটা পুরো কিন্তু 19 তারিখ পর্যন্ত আপনার কাছে রাখতে পারবেন। সেক্ষেত্রে ধরুন আপনি ব্যবসায়ী কিংবা আপনি একটা জব করেন, আপনার স্যালারি হবে 15 তারিখের পরে। তা আপনি কিন্তু এই 1 তারিখ থেকে 20 তারিখের ভিতরে, অর্থাৎ আপনার বেতন যদি পান আপনি 15 তারিখ, তার আগ মুহূর্তে কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কেউ যদি পায়, কিংবা আপনি যদি কোনো ব্যবসা করেন সেখানে খাটানো, এভরিথিং অনেক কিছু করতে পারবেন। এবং আপনি কিন্তু যথাসময়ে সেই 20 তারিখ আবার সেই টাকাটা আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চাপ থাকবে না। কারণ যদি প্রয়োজন হয়, আপনার ভাই বলে যে আমি ওরে টাকা পাঠাই দিছি, ও বরাবর যে 20 তারিখ সেটা সেই অনুযায়ী টাকাটা দিবে। তা আপনি কিন্তু এই পুরো 15 দিন আপনার টাকাটা ইউজ করতেছেন। যদি ওইরকম অ্যামাউন্টের টাকাটা পাঠায়, সেক্ষেত্রে ব্যবসা করতেছেন, আপনি যথাসময়ে টাকাটা দিয়ে দিলেন। এখন সরকারের এখানে বেনিফিটটা আমার মেধায় আমি যতটুকু বুঝি, যেমন বিদেশ থেকে তো দেখা গেছে অনেক টাকা পাঠায়। যেমন আমরা দেখি আছে আমাদের বাংলাদেশের তো অনেক মানুষ বিদেশে ব্যবসা অথবা যে কোনো কাজে কর্মরত অবস্থায় তারা গেছে। তো তারা যখন মান্থলি টাকাটা পাঠায়, সেটা কিন্তু ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ, তথা আমরা যেটা জানি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে টাকাটা পাঠায়। সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু রিজার্ভ থাকে। মনে করেন আপনার টাকাটা যদি কেউ বিদেশ থেকে পাঠায়, সেক্ষেত্রে তো সবাই তো একসাথে টাকাটা তুলে না। দেখা গেছে কেউ 1 তারিখ পাঠালে 5 তারিখ তুলে, অথবা 10 তারিখ তুলে, কিংবা এমন আছে কেউ টাকাটা পুরো মাসেই তোলে না, এরকম থাকে। তো ওই টাকাটা বাংলাদেশ সরকারের রিজার্ভে ব্যাংকে থাকার কারণে বাংলাদেশ সরকার কিন্তু ওই টাকাটাকে কি বলে ওটা, ওনার যে কার্যক্রম যেটা আছে রাষ্ট্রীয়, সে খাতে কিন্তু ব্যবহার করতে পারে। দেখা গেছে সরকার যদি কোনো রাজস্ব, শেয়ার অথবা যে কোনো কিছু যদি ক্রয়ের স্বার্থে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা থেকেও সে কিনতে পারে। আবার প্রয়োজন অনুযায়ী তার লাভ বেনিফিট কিংবা তার রাষ্ট্রীয় যে রাজস্ব আয়টা, সেটা কিন্তু ওখানে জমাই থাকে, আপনি প্রয়োজনে আবার ওটা তুলতে পারবেন। সেটা কিন্তু সরকারের ওরকম কোনো চাপ থাকে না। এবং দেখা গেছে বড় বড় স্থাপনা বা কোনো বাজেটের কাজ, এক্ষেত্রে কিন্তু এই যে বিদেশি টাকাগুলা মানুষ পাঠায়, সেক্ষেত্রে কিন্তু সে ওই জায়গা থেকেও কিন্তু একটা বাজেট ধারণা করতে পারে যে এই টাকাটাও কিন্তু গভর্নমেন্টের। দেখা গেছে আমাদের ব্যাংকের লেনদেন তো ডে বাই ডে চলমানই থাকে, কিন্তু যারা অনেক টাকা পাঠায়, সবাই টাকা 10,000 তোলে কিংবা 20,000 তোলে, কিন্তু বিদেশ থেকে তো অনেক লক্ষ লক্ষ টাকা পাঠায়, এটা কিন্তু গভর্নমেন্টের ব্যাংকে থাকে। সে এই টাকাটা কিন্তু মার্কেট প্লেসে কাজে লাগাতে পারে। তো এইটা হচ্ছে মূলত রেমিটেন্সের ব্যাপার। এখন এখানে আমার স্বাভাবিক আমি যতটুকু বুঝি, এতে কিন্তু এইটা যদি কোনোভাবে মানুষ ব্যাংকের মাধ্যমে না পাঠায়, সে কিন্তু ব্যাংকের রিজার্ভ যে একটা অ্যামাউন্ট, এটা কিন্তু থাকে না। আর সেক্ষেত্রে আমাদের রাজস্ব আয়ের বাড়তি যে একটা বিদেশ থেকে টাকা আসে গভর্নমেন্টের রাজস্ব ছাড়া, এটা কিন্তু সরকার কাজে লাগাতে মূলত না আসলে পারবে না। তো এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক একটা সমস্যা স্বাভাবিক হতেই পারে, এবং এটা শুধু সাধারণ সমস্যা না। কারণ আমরা দেখছি যে রেমিটেন্স যখন বন্ধ করে দিল, মানে টাকাটা বিদেশে যারা থাকে তারা ব্যাংকের মাধ্যমে টাকানো যে পাঠানোর ব্যাপারটা, এটা কিন্তু 1 সপ্তাহ আমরা দেখছিলাম 1 কোটি কত জানি আসছিল ডলার এরকম। এবং এই পুরো কয়েকদিন আগে নিউজ দেখলাম যে 7,000 কোটি রেমিটেন্স নাকি একটা লস। তাহলে এখানে কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট। তো এই টাকাটা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ইউজ করার মধ্য দিয়ে আমাদের দেখা গেছে যে কোনো স্থাপনা কিংবা আমাদের অর্থনৈতিক যে একটা গতিমান ব্যাপার, এটা কিন্তু বজায় থাকতো। যেটা এই টাকাটা যদি এইভাবে মাধ্যমে না পাঠায়, তাতে কিন্তু অনেক ক্ষতি হবে। তো আমি বলবো বর্তমান আসলে পরিস্থিতিতে যেটাই হোক, আমাদের দেশের ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক যে ক্ষতি, কিংবা দেশের যে একবারে রাজস্বটা ডাউন হয়ে যাবে, কিংবা সরকার কোনো টাকা ইউজ না করার মধ্য দিয়ে আমাদের দেশে অর্থনৈতিক যেটা গতিমান আছে এটা কমে যাবে, এতে কিন্তু আমাদের দেশেরই মূলত
ক্ষতি হবে, ঠিক আছে। এবং আমাদের যারা আমরা বাংলাদেশে বসবাসরত আছি এদের কিন্তু মুদ্রাস্ফীতি যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে মানে সরকার দেখা গেছে কোনো টাকা যদি ঘাটতি থাকে সেটা যদি সে উসুল করতে চায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাতে কিন্তু তার এই যে প্রোডাক্ট যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করি, এক্ষেত্রে কিন্তু এখান থেকে দাম বৃদ্ধির মধ্যে দিয়ে কিন্তু সে বাকিটা তুলে নেবে। তো আমি বলি কি, রাষ্ট্রীয় যে সমস্যাটা সেটার পজিটিভ দিক তো আমরা অবশ্যই চাইবো যার যার জায়গা থেকে, কিন্তু দেশের অর্থনৈতিক টোটালি ডাউন করে এতে কিন্তু যারা আমরা থাকবো আমরাই কিন্তু এইগুলো ভোগ করব। কারণ আমরা আন্দোলন সংগ্রামে যেটাই যাই আমাদের তো খেতে হয়, কিংবা প্রয়োজনের যে দৈনিক চাহিদা সেটা তো আমাদের পরিবারকে মিটাতে হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু উচ্চ দামে যখন আমরা প্রোডাক্ট কোনো কিছু কিনবো আমাদের প্রয়োজন অনুযায়ী, সেটা কিন্তু বাড়তি দামে কিনতে হবে। এতে কিন্তু আমরা নিজেরাই লসের মধ্যে পড়ে যাব। তো এটার ক্ষেত্রে আমার মনে হয় যে না করাটাই আমার সেন্সে যতটুকু বুঝি না করাটাই ভালো হবে। আর দ্বিতীয়ত, প্রবাসী যারা আছেন যারা এইভাবে মানে তারা হয়তো একটা পোষণ এইভাবে তারা বাস্তবায়ন করতেছেন, তো আপনারা সরকারের কাছে পজিটিভ কিছু বার্তা দেন যে আপনারা প্রবাসীরা চাচ্ছেন এটা করলে ভালো হবে, সেরকম কিছু বার্তা, অথবা ছাত্রদের যে দাবি আছে সেটাকে বিশ্লেষণ করে যেটা আপনাদের মনে হয় যে না এটা করা উচিত সেটার প্রতি জোর দিয়ে সরকারকে আপনারা বলেন। তো তাতে করে দেখা গেছে আমরা দেশের মানুষ যারা আছি এই আন্দোলনে সক্রিয় বা যারাই আছে তাদের পক্ষে আপনাদের রেমিটেন্সের টাকা না পাঠানোর থেকে আমার মনে হয় তাদের দাবি আদায়ের কিছু কথা যদি আপনারা বাংলাদেশ সরকারের কাছে ফোর্স করতে পারেন অথবা আহ্বান জানাতে পারেন, হয়তো সরকার আন্তরিকভাবে আমার মনে হয় যেটা শুনবে। তো এটা কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে।